সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোড আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, ছোটোবেলা থেকে একটা কথা মানুষের মুখে মুখে শুনে আসছি, রাখে আল্লাহ মারেকে। মানুষ অনেক সাহস করে এই কথাটা বলে। আজকের সোহার জীবনের এই বাস্তব গল্পে এই কথাটার একটা বাস্তব রূপ দেবে। ডিয়ার ভিউয়ার্স, আমি যখন সোহার জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছিলাম, 5 মিনিটের মতো আমি নীরবতা পালন করেছি। আপনি যদি এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে আল্লাহর রহমত কতটা ফিউর হতে পারে একটা বান্দার উপর। সো সবার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকেই শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে নুসরাত জাহান সোহা, আমার বাড়ি খুলনাতে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুরুতে আমার পরিবারের ব্যাপারে বলে রাখি। আমার পরিবারে আমার বাবা ছিল, মা ছিল আর আমি ছিলাম। আমার কোনো ভাই বোন ছিল না, যার জন্য বাবা মা আমাকে ছোটোবেলা থেকে অনেক যত্ন আর আদর করে বড় করেছে। আমার আব্বা খুব বড়লোক কোনো মানুষ না। খুলনা শহরেই হচ্ছে আমাদের একটা ছোট মুদি দোকান ছিল, যেটার আয় দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোই চলতো। আমি যখন ক্লাস 3তে পড়ি, তখন হঠাৎ করে আমার আম্মা হচ্ছে সন্ধ্যার সময় একদিন পানি আনতে গেল। যখন সন্ধ্যা, আসলে গ্রামের বাড়িতে যারা পানি আনে তারা হয়তো জানে, তখন হচ্ছে মানে গ্রীষ্মকাল ছিল, কোথাও আসলে ওভাবে পানি পাওয়া যেত না। অনেক দূরে হচ্ছে একটা টিউবওয়েল ছিল, সরকারি টিউবওয়েল। ওখান থেকে পানি আনার জন্য মা সন্ধ্যার সময় গিয়েছিল। তো পানি নিয়ে আসার সময় হঠাৎ করে মাকে কুকুরে কামড়ায়। মাকে যখন কুকুরে কামড়ায়, তখন মা বাড়িতে এসে বাবাকে বলে। তখন আমার আব্বা হচ্ছে মিঠাই পড়া নিয়ে আসে হুজুরের কাছ থেকে, মিঠাই পড়া দিয়ে আম্মাকে খাওয়ায়। তা আলহামদুলিল্লাহ আমার একটু সুস্থ হয়। কিন্তু ঠিকই তার 3 মাস পরে হঠাৎ করে আমার জ্বর আসে। জ্বর যখন আসে, তখন হচ্ছে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। কুকুর যেভাবে হচ্ছে মানুষকে কামড়াতে যায়, বা কুকুর যেভাবে হচ্ছে তার হাত পাগুলোকে বাঁকা করতে থাকে, ঠিক তেমন করে মা এরকম করতে থাকে। সবাই তখন বুঝতে পারে যে আম্মাকে যখন পানি দেওয়া হয়, তখন আম্মা দৌড়ে দৌড়ে পালায় যায়, আম্মা পানি দেখতে পারে না। তখন আমরা সবাই ক্লিয়ার করে বুঝে যায় যে আম্মার জলাতঙ্ক রোগ হয়েছে। তখন সাথে সাথে আম্মাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এবং খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডক্টররা বলে যে ওনাকে যখন কুকুরে কামড় দিয়েছে, তখন আপনাদেরকে টিকা দেওয়া দরকার ছিল, আপনারা দেন নাই। ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন, একমাত্র আল্লাহ ওনাকে বাঁচাতে পারে। যেদিন রাত্রেবেলায় আম্মাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন রাত ঠিক আনুমানিক 1টার দিকে আমার আম্মা খুলনা মেডিকেলে মারা যায়। তখন আমি খুব ছোট মানুষ, মাত্র ক্লাস 3তে পড়ি। ঠিক সেই সময় আমি আমার মাকে হারাই। আমার পরিবারে আরেকটা মানুষ ছিল, সেটা হচ্ছে আমার কাকা। কাকা যদি আমাদের সাথে থাকতো না, কাকাও বিয়ে করছে, তবে কাকা মোটামুটি আমাদের সাথে সম্পর্ক ভালোই ছিল। কাকারও হচ্ছে দোকান ছিল। আমার কাকার দোকানটা ছিল চায়ের দোকান, চা বিস্কিট এরকম করে হচ্ছে, সাথে হচ্ছে একটা ছোট কফি শপও কাকার ছিল। এটা আমার বাবার দোকানের পাশেই, যার জন্য কাকা বাবা দুজনে মিলে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার কাকিমা অনেক ভালো ছিল, এটা একেবারে না বললেই নয়। আমার মা মারা যাওয়ার পর থেকে কাকিমা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। কাকিমের শুধুমাত্র একটা ছেলে ছিল, কাকিমের কোনো মেয়ে ছিল না, যার জন্য কাকিমা আমাকে পুরো মেয়ের মতো আদর করে বড় করেছে। এটা না বললেই নয়, ছোটোবেলা থেকে শুরু করে আজকের মুহূর্ত পর্যন্ত কাকিমা আমাকে অনেক অনেক বেশি ভালোবেসেছে। আমার মা যখন মারা যায়, কেউ যদি আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতো যে তোমার মা কই বা তোমার মাকে, তখন আমি আমার কাকিমের নাম বলতাম। কাকিমা আমাকে কোনোদিন একলা রেখে খাইতো না, সবসময় আমাকে অনেক যত্ন করতো। আমি যখন যেটা চাইতাম সেটাই দিত। যাই হোক, এভাবে যেতে যেতে আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন আমার আব্বা আমাকে বলতেছিল যে ক্লাস 8-এ হচ্ছে জিএসসি পরীক্ষা হয়। তখন বাবা বলতেছিল যে জিএসসিতে তোমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। বাবা আমাকে বললো যে জিএসসিতে অনেক ভালো রেজাল্ট করলে তুমি এসএসসিতেও ভালো রেজাল্ট করতে পারবা। বাবা আমার জন্য বলে যে তোমাকে যেভাবেই হোক অনেক ভালো রেজাল্ট করতে হবে। তখন আমি বাবাকে বলি যে বাবা, তুমি টেনশন করো না, তুমি দেখবা আমি ঠিক অনেক ভালো রেজাল্ট করব। তখন থেকে বাবা আমাকে বলে যে মারে, তোর কাছে আমার আর কিছুই চাওয়ার নাই। আমার একটাই স্বপ্ন, আমি তোর মাকে হারিয়েছি, তোর মাকে হারিয়ে আমি আজ পর্যন্ত বিয়ে করি নাই। আমার একটাই স্বপ্ন যে তুই পড়াশোনা করে অনেক বড় হবে। আমি তোর মুখের দিকে তাকিয়ে আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি। মা, আমি চাই তুই পড়াশোনা করে অনেক বড় হ। বাবা এই কথাগুলো বলে যখন আমাকে জড়িয়ে ধরতো, তখন আমার মন চাইতো যে আমি আমার জীবন দিয়ে পড়াশোনা করব। ঠিক তেমনি আমি আমার মনে প্রাণে বইটাকে শক্ত করে ধরলাম, আর আমি পড়াশোনা করতে শুরু করলাম। ক্লাসের টিচাররাও বললো যে ক্লাস 7-এ আমি যতটা ভালো ছিলাম, ক্লাস 8-এ ওঠার পর আমি অনেক ভালো হয়ে গেছি। টিচাররা সবসময় আব্বাকে ফোন করে বলে যে আপনার মেয়েটা অনেক ভালো পড়াশোনা করে, অনেক মেধা আছে তার, এবং সে অনেক ভালো করতে পারবে, তাকে পড়াশোনা করান। বাবার অনেক স্বপ্ন যে বাবা আমাকে, এই স্বপ্নটা বাবা সবসময় দেখতো যে বাবা আমাকে মেডিকেলে পড়াবে। এই স্বপ্নটা আব্বার অনেক ছিল। আব্বা সবসময় বলতো যে আমার মেয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে।
যাই হোক এভাবে যেতে যেতে ক্লাস 8-এ যখন আমি পড়ি তখন আমি একদিন স্কুলে বসে আছি। তখন আমাদের বাড়ির একটা ছেলে, যার নাম হচ্ছে রহিম। রহিম ভাই হচ্ছে স্কুলে আইসা বলতেছে যে তাড়াতাড়ি আমাকে বলতেছে যে সোহা বাড়িতে চল। তো কেন বাড়িতে যাবো এটা বুঝতেছি না। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, স্কুলে আসার সময় বাবা আমাকে বলছিল যে বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই মনে করছিলাম যে হয়তো বাবা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, এই প্ল্যানিং করছিলাম, যার জন্য হচ্ছে রহিম ভাই আমাকে নিতে আসছে। তখন আমি রহিম ভাইকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। এটা বলার পরে আমি হচ্ছে আমাদের বাড়িতে আসলাম। যখন বাড়িতে আসলাম তখন আমি দেখতেছি যে বাড়ির মধ্যে অনেক মানুষ, এত মানুষ দেখে আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম। আমি দৌড়ে যখন আমাদের ঘরের ভিতরে ঢুকলাম, দেখলাম যে খাটের উপর আমার বাবাকে শোয়া রাখছে। বাবা লাইক কোনো কথা বলতে পারতেছে না। মানে আমি সবাইকে জিজ্ঞেস করতেছি যে কী হয়েছে আব্বার কী হয়েছে। তখন সবাই বলতেছে যে হঠাৎ করে নাকি দোকানে ঢুলে পড়ে গেছে, এই জন্য বাড়িতে আনা হয়েছে। মুখে পানি দেওয়া হয়েছে, কিন্তু আব্বা পানি গিলতে পারতেছে না, পানিগুলো জাস্ট মুখের মধ্যে রাখা। আমি আব্বার দিকে মানে কাঁদবো না কী করবো ঠিক বুঝতে পারতেছি না। আমি আব্বার কাছে গেলাম, আব্বাকে গিয়ে বললাম যে আমি যখন খুব কাছে গেলাম আমি দেখলাম যে আব্বা আস্তে করে আব্বার হাতটা আমার দিকে বাড়াই দিল। আব্বা যখন আমার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, খুবই কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। আমি আব্বার হাতটা ধরলাম, ধরার পর বাবার হাতটা আমি আমার বুকে নিলাম। বুকে নেওয়ার পর আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা তোমার কি হয়েছে? বাবা তখন উপরের দিকে তাকায় বলে, আমি চলে যাব। খুব কষ্ট করে এই কথাটা বলেছে, আমি চলে যাব, তুই অনেক ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। আমি বললাম যে বাবা এগুলো তুমি কি বলতেছো, তুমি কোথায় চলে যাবা? মা আমাকে রেখে চলে গেছে, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? তখন আমার বাবা তখন আমার এভাবে গাড়টা ফিরে আমার কাকার দিকে তাকায়, চোখে আমার কাকাকে ইশারা দেয়। কাকাকে ইশারা দিয়ে বলে যে আমার এই মেয়েটার দুনিয়াতে কেউ নাই, তুই আমার মেয়েটাকে দেখে রাখিস। এটা বলে বাবা কি করে কাকাকে বলে যে আমার মেয়েটাকে ধর। তখন কাকা আমার আব্বার সামনে বলে যে আপনার মেয়েকে আমি জীবনে কখনো কষ্ট দিব না, আপনার মেয়ে যেটা করতেছে আমি সেটাই করব। আমি আপনার মেয়েকে আমার মেয়ের মতো করে বড় করব। আজ থেকে আমি ওর বাবা মা, ভাই আপনি কোনো চিন্তা করবেন না। এটা বলার পর বাবা একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে বাবার চোখগুলো খোলা থাকে, বাবা আর কোনো কথা বলে না। তখন সবাই মিলে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি বুঝতে পারতেছি না যে আমি তখনও বুঝতে পারতেছি না কী হয়েছে। অনেকক্ষণ পরে আমাদের একটা পুপি থাকে, ওই পুপিটা আমাকে বলতেছে হায়রে সোহা, তোর বাপ তো তোকে ছেড়ে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে পুপি কোথায় চলে গেছে? বলতেছে তোর মায়ের কাছে চলে গেছে। আমাকে সবাই বলতেছে যে তোর বাপের চোখ দুটো বন্ধ করে দে। আমি তখন আমার হাত দিয়ে সারা জীবনের জন্য আমার আব্বার দুটো চোখ বন্ধ করে দিলাম। আব্বা চির নিদ্রায় চলে গেল। সবাই হাউ করে কাঁদতেছে, কিন্তু আমার চোখে এক ফোঁটাও পানি আসতেছে না। আমি কান্না তো দূরের কথা, আমি হাসতেও পারতেছি না, কাঁদতেও পারতেছি না। আমি যেন একটা পুতুলের মতো হয়ে গেছি। আমি জাস্ট আমার বাবার দিকে তাকিয়ে আছি। সবাই আমার আব্বাকে ঘর থেকে বের করে খাটিয়ার মধ্যে শোয়ালো। এরপর মানুষ আনলো বড়ই পাতা, গরম পানিতে বড়ই পাতা দিল, গরম পানি করা হলো। আমার আব্বাকে গোসল করাইতে নিয়ে যাবে। আমি তখন আমার আব্বার পিছনে যাচ্ছি, আমার আব্বাকে কোথায় নিয়ে যাবে? আমার আব্বাকে যখন গোসল করানো হচ্ছিল তখন আমি সবাইকে বলতেছিলাম যে আমার আব্বা তো কখনো কল পাড়ে গোসল করে না, আমার আব্বা তো সবসময় পুকুরে গোসল করে, আমার আব্বা তো নদীর পাড়ে গিয়ে গোসল করে, আমার আব্বাকে এখানে কেন গোসল করাইতেছেন আপনারা? আমি এই কথাগুলো বলতেছি, সবাই আমাকে জড়ায় কাঁদতেছে, কিন্তু আমার চোখে এক ফোঁটা পানি আসতেছে না। আমি জাস্ট অপলক দৃষ্টিতে সবার মুখের দিকে তাকিয়ে আছি। আমার আব্বাকে গোসল করানো হলো, আমার আব্বাকে সাদা কাপড় পরানো হলো, আমার আব্বাকে কবরের কাছে নেওয়া হলো, আমার আব্বাকে কবর দেওয়া হলো, আমার আব্বার কবরে বাঁশ দেওয়া হলো এবং বাঁশের উপরে মাটি দিয়ে আমার আব্বাকে চিরতরে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আমি তখনও কোনো কিছু বলতে পারতেছি না। সবাই আমাকে বলতেছে যে সোহা কাঁদ, যদি একটু কাঁদিস তোর মনটা একটু হালকা হবে, একটু কাঁদ। সবাই আমাকে রিকোয়েস্ট করতেছে কাঁদার জন্য, কিন্তু আমার চোখে এক ফোঁটাও পানি আসতেছে না। আমি বুঝতেছি না যে ওরা আমাকে কেন কাঁদতে বলতেছে। আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। মাকে হারিয়ে যে বাবার আদরে ছিলাম, মাকে হারিয়ে যে বাবার আঁচল তলে আমি বড় হয়েছি, মাকে হারিয়ে যে বাবার আশীর্বাদে আমি একটু করে আজকে ক্লাস 8-এ পড়ে একটা মেয়ে হয়েছি, আমার সেই বাবা যদি মরে যায় আমি কার কাছে যাব? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, চেষ্টা করার পরও আমার চোখে এক ফোঁটা জল আসেনি।
আমি তখন চুপচাপ আমার ঘরের ভিতরে হচ্ছে গিয়ে বসে আছি। তখন আমার একটা কথা মনে পড়তেছে যে বাবা আমাকে বলছিল যে পড়াশোনা করতে হবে অনেক মনোযোগ দিয়ে, আমাকে জিএসসিতে অনেক ভালো রেজাল্ট করতে হবে। তখন আমার আব্বা আমাকে বলছিল যে মাগো মারে তুই হচ্ছে, বাবা আমাকে সবসময় এই কথাটা বলতো যে তুই জিএসসিতে অনেক ভালো রেজাল্ট করবি, সবসময় বাবা এই কথাটা আমাকে বলতো। তখন আমার কাছে মনে হলো যে পরীক্ষার আছে আর মাত্র 1 মাস, সো এই 1 মাসের ভিতরে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আমার দিকে তাকিয়ে আমাদের এলাকার সব মানুষগুলো অবাক হয়ে যেত। সবাই বলতো মেয়ের বাবা মারা গেছে, এই মেয়েটা কোথায় না তার বাবার জন্য শোক করবে, কিন্তু রাত দিন জেগে এই মেয়েটা খালি পড়াশোনা করে। আমি আমার কাকার বাসায় তখন থাকতাম, কাকার বাসায় থেকে পড়াশোনা করতাম। আমি আর কোনো দিকে তাকাইতাম না, চোখ মুখ বন্ধ করে শুধু পড়াশোনা করতাম। 1 মাস পরে আমি জিএসসি পরীক্ষা দিই এবং জিএসসি পরীক্ষা দিয়ে আমি গোল্ডেন প্লাস পাই। আমার যখন রেজাল্ট আউট হয় তখন আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে সবাই আমাকে বলতেছে, আমি দৌড়ে বাড়িতে এসে বলতেছে কাকিকে, বলতেছে কাকি গো আমি তো হচ্ছে পাস করেছি, আমি তো গোল্ডেন প্লাস পেয়েছি। এটা যখন আমি কাকিকে বলতেছি, কাকি বলতেছে মাশাল্লাহ আমার মেয়েটা অনেক ভালো করছে। আমি বললাম কাকি তুমি একটু দাঁড়াও, আমি আব্বাকে বলে আসি। এটা বলে আমি দৌড়ি আবার কবরের কাছে গেলাম। আবার কবরের কাছে গিয়ে আব্বাকে জড়াইয়া ধরে বলতেছি গো আব্বা, ও আব্বা আমি জিএসসি পাস করেছি, তুমি না আমাকে বলতে যে জিএসসিতে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমি ভবিষ্যতে অনেক বড় কিছু হব। বাবা তুমি দেখো আমি জিএসসিতে পাস করেছি, আমি জিএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছি। এটা বলে আমি কবরে শুয়ে শুয়ে অনেকক্ষণ কান্না করি। সবাই আমাকে কবর থেকে উঠাইতে চাচ্ছে, সবাই আমাকে ওখান থেকে নিতে চাচ্ছে। আমি সবাইকে বলতেছি যে না, আমার বাবাকে ধরে আমাকে একটু কাঁদতে দেন। সবাই বলতেছে যে দেখ মেয়েটা এতদিন পরে কান্না করতেছে। ওই একটা মাস আমার চোখে সত্যি এক ফোঁটাও পানি আসে নাই। আমার মনে হয় সেদিন আমি এত কান্না করেছি যে আমার কান্নার শব্দে আকাশ বাতাস সহ কেঁদেছে। আমার গ্রামের, আমার বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের জল ছড়িয়েছে। আমার কাকি তখন আমার পিছন থেকে এসে বলতেছে মারে তোর বাবা তো সবসময় বলতো, তোর বাবা তো সবসময় তোর মাকে অনেক মিস করতো, তোর বাবা তো সবসময় তোর মায়ের জন্য কান্না করতো, সবসময় তোর মাকে অনেক মিস করতো। আজকে তো তোর বাবা তোর মায়ের সাথে শান্তিতে ঘুমিয়ে আছে, তুই কান্না কেন করতেছিস রে মা? তুই দোয়া কর আল্লাহ যেন তোর বাবাকে অনেক ভালো রাখে। এই দেখ তোর মায়ের সাথে তোর আব্বা কত সুন্দর করে শুয়ে আছে, কেন কান্না করতেছিস মা তুই? কবরস্থান থেকে আমাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে আমি মানুষটা জানি কেমন বোবার মতো হয়ে যাই। আমি আর ঠিকমতো কথা বলতে পারি না, আমি পড়াশোনাও ঠিকমতো করি না। তখন কাকি আমাকে বলে তুই পড়াশোনা করতেছিস না কেন? তোর বাবা না বলছে যে তোকে পড়াশোনা করে অনেক বড় কিছু হতে হবে? আমি বলি কাকা বাবা তো আমাকে বলছিল যে আমি যাতে জিএসসিতে ভালো রেজাল্ট করি। আমি তো আমার বাবার কথা রেখেছি, আমি তো জিএসসিতে ভালো রেজাল্ট করেছি। তো কাকি বলতেছে যে তাহলে তুই এখন কেন পড়াশোনা করতেছিস না? আমি কাকিকে বললাম কাকি আমার আব্বা যদি একবার বলে যে তুই এসএসসিতে ভালো রেজাল্ট করবি, আমার আব্বা যদি একবার এই কথাটা বলে কাকি বিশ্বাস করো আমি আমাদের জেলাতে এসএসসিতে ফার্স্ট হব। কাকি আমাকে জড়ায় ধরে বলতেছে মারে এরকম করে বলিস না, এই পৃথিবীতে কেউ তো চিরকাল বেঁচে থাকে না, সবাই একটা সময় চলে যায়। আমি কাকিকে বলতেছি কাকি তোমার আব্বা আম্মা আছে? কাকি বলতেছে হ্যাঁ কেন থাকবে না, অবশ্যই আছে। আমি বলি দেখো তুমি বিয়ে করেছো, তোমার একটা ছেলে আছে, তাও তো তোমার আব্বা আম্মা আছে, কিন্তু আমার আব্বা আম্মা কেন আমাকে এ বয়সে ছেড়ে চলে গেল? তখন কাকি উপরের দিকে তাকায় থেকে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মা তুই কাঁদিস না। আমাকে কাকি সান্ত্বনা দিতে থাকে যে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। কাকি মিলে আমাকে খুব রিকোয়েস্ট করে যে তুই পড়াশোনা কর। তখন আমি চিন্তা করলাম যে আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাকে অনেক ভালো কিছু হতে হবে, কারণ আমার তো বাবা মা কেউ নাই। আমি যদি পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে পারি, আমি যদি পড়াশোনা করে ডাক্তার হতে পারি, তাহলে অন্তত আমার আব্বার এই স্বপ্নটা পূরণ হবে। আব্বা সবসময় স্বপ্ন দেখতো যে আমি পড়াশোনা করে একদিন অনেক বড় ডাক্তার হব। আমি সেদিন থেকে আবার আগের মতো করে পড়াশোনা করতে শুরু করি, বইয়ের দিকে মনোযোগ দেই, ঠিকমতো পড়াশোনা করি। ক্লাস 8 থেকে তো আমি জিএসসি পরীক্ষা দিয়ে যখন ক্লাস 9-এ উঠি তখন আমার পড়াশোনার প্রথম সেমিস্টারে আমার পড়াশোনা একটু গ্যাপ হয়েছিল, বাট এরপর থেকে আমি কন্টিনিউ পড়াশোনা করতেছি। ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠি তখন আমি অনেক ভালো রেজাল্ট করি, এবং ক্লাস 10 থেকে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষাতে আমি A+ পাই। আমি অনেক খুশি হই। আমি সবাইকে বলি, আমার কাকাকেও বলি যে কাকা আমাকে মেডিকেলে ভর্তি করাবা, আমি মেডিকেলে পড়বো। আমার আব্বার অনেক
স্বপ্ন ছিল যে আব্বা আমাকে অনেক স্বপ্ন দেখেছিল যে আমাকে মেডিকেলে পড়াবে। তখন আমি আব্বাকে হচ্ছে খুব রিকোয়েস্ট করে আব্বাকে বলি যে আব্বা আমি মেডিকেলে পড়ে অনেক বড় কিছু হবো, তুমি আমার জন্য একটু দোয়া করো। সরি, আমার কাকাকে আমি সবসময় এই কথাগুলো বলি। তো কাকা বলে, মারে অবশ্যই তুই অনেক বড় হবে, তোকে আমি পড়াশোনা করাবো। কিন্তু আমি যখন এসএসসি পরীক্ষার পরে কাকাকে বলি যে কাকা তুমি আমাকে মেডিকেলে ভর্তি করাও, তখন থেকে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখি কাকি আম্মা জানি কেমন করে কাকাকে মাঝে মাঝে নিষেধ করে বলতে বলে কি যে মেয়ে মানুষের তো পড়াশোনা করার কি দরকার। তখন আমি একদিন আমার কাকিকে বলি যে কাকি, আমার আব্বার তো অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে একদিন অনেক বড় হব, আমি ডাক্তার হব। আমি তো মাত্র এসএসসি পাস করেছি, এখন তো আমাকে কলেজে পড়তে হবে, তারপর মেডিকেলে পড়তে হবে, অ্যান্ড মেডিকেলে পড়া শেষ করার পরে তো আমি ডাক্তার হব। কাকি বলে, তোর বাবা মারা গেছে আজকে 3-4 বছর হয়ে গেছে, সে কি বইলা গেছে না বইলা গেছে এগুলো কি মনে করে এখন কোনো লাভ আছে? আমি বললাম কাকি তুমি এরকম করে কেন বলতেছো? আমার আব্বা তোমাকে বলেছিল, তুমি না বলেছো যে মরার পর হচ্ছে মানুষ আবারও জিন্দা হয়, তখন তারা সব কিছু দেখতে পায়। তাহলে আমার আব্বা তো এখন আমাকে দেখতেছে, আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে কি আব্বা আমার উপর রাগ করবে না? তুমি এমন কথা বইলো না কাকি, তুমি আমাকে পড়াশোনা করতে দাও, তুমি দেখো পড়াশোনা করে আমি একদিন অনেক বড় হব। কিন্তু কে শোনে কার কথা? কাকি আম্মা আমার কোনো কথাই শুনতো না। কাকাকে হচ্ছে বিভিন্নভাবে প্রেশার দিতে থাকতো। তখন আমাকে তারা আর কলেজে ভর্তি করায় না। আমি তখন বাড়িতে থাকি। আমি বাসায় হচ্ছে বাসার কাজ টাজ সব কিছু করি, রান্নাবান্না থেকে শুরু করে যত কাজ আছে। তখন কাকি আম্মা একটু চেঞ্জ হয়ে যায়, আমার উপর ওনার কাজের ভাগগুলো সব কিছু দিয়ে দেয়। কাকি আম্মা সকালে যেমন কাকা হচ্ছে আমাদের দোকানটাও কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের দোকানটাও কিন্তু কাকাই নিয়ে নেয়। কাকা আমাদের দোকানটাই চালায়, লোক রাখছে, ওই লোক দিয়ে আমাদের দোকানটা চালায়। আমাদের দোকান থেকেও কিন্তু অনেক বেশি আয় হয়। তো যাই হোক, আমি আমার কাকার একটা ছেলেও আছে যার নাম হচ্ছে নীল কিন্তু অনেক বড়, মানে নীল ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বড়, লাইক আমার চেয়ে প্রায় 3-4 বছরের বড় কিন্তু নীল ভাইয়া। আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমার যখন আমার বাবা মার বিয়ে হওয়ার পরে অনেক বছর কিন্তু তাদের সন্তান হয়নি, অনেক পরে কিন্তু আমি হয়েছিলাম, যার জন্য আমার কাকা বিয়ে করার সাথে সাথে তার একটা ছেলে হয় যার নাম হচ্ছে নীল। তো নীল ভাইয়া আমার থেকে একটু বড়, আমার থেকে বড় বলতে 3-4 বছরের প্রায় বড়। তো যাই হোক, তো নীল ভাই কিন্তু পড়াশোনা করতো না, উনি মাঝে মাঝে দোকানে বসতো আর এদিক সেদিক ঘুরতো। তো আমি মাঝে মাঝে নীল ভাইকে বলতাম, একদিন নীল ভাইকে বলতেছি যে ভাইয়া তুমি তো আমার একটা মাত্র ভাই, আমার তো আর বাবা মা নাই, তুমি তো আমার ভাই, তুমি কি আমাকে একটু হেল্প করবে, আমাকে একটা কলেজে ভর্তি করাই দিবা? তুমি যদি আমাকে একটা কলেজে ভর্তি করাই দাও তাহলে হচ্ছে আমি পড়াশোনা করবো, তুমি একটু পড়াশোনার সুযোগ করে দাও। তখন নীল ভাইয়া হাসি বলে, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কোনো লাভ নাই। সেফুদা যে সবসময় বলে বাঙালি মদ খেলে ভালো হবে। আমি বললাম ভাইয়া তুমি তোমার ছোটো বোনকে এগুলো কী বলতেছো, মদ কেন খাবো? তখন উনি আমাকে বলতেছে, আরে বোকা, আমি টাকা পয়সা কোথায় পাবো তোকে ভর্তি করানোর জন্য? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার যেই টাকা পয়সা ছিল সবই তো আমি উড়িয়ে দিই, তুই তো বুঝিস। আমি আমার হচ্ছে নীল ভাইয়ের ব্যাপারে বলে রাখি, নীল ভাই আসলে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করতো, রাত নয় দিন নয়, উনি সারাদিন হচ্ছে মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো। আমার কাকি তাকে মানুষ করতে পারে নাই, সে যার জন্য হচ্ছে সে কারো কোনো কথাই শোনে না, কারো কোনো কিছু করে না, যা করতে মন চায় তাই করে। এভাবে যেতে যেতে ওরা যখন আমাকে ভর্তি করায় না, তখন আমি একদিন আমার কাকিকে বলতেছিলাম যে কাকি তুমি যদি এরকম করো তাহলে আমি হচ্ছে আমার নানু বাড়িতে চলে যাব। আমার নানু বাড়িতে অবশ্যই আমার একটা মামা আছে, তা আমি চিন্তা ভাবনা করতেছি, কাকিকে বলতেছি যে আমি আমার নানু বাড়িতে চলে যাবো, এটা বলতেছে। তখন কাকি আমাকে বলতেছে যে নানু বাড়িতে চলে যাবে মানে? তখন কাকি হচ্ছে আমার আব্বাকে বলতে, আমার হচ্ছে কাকাকে বলতেছে যে ও সোহা বলতেছে ওনাকে ওর নানি বাড়িতে চলে যাবে। তো তারা সেদিন রাতের বেলায় কী কথা বলে আমি জানি না, সকালবেলায় কাকা আমাকে বলতেছে যে মারে তোর বাপের দোকানটা বিক্রি করে দিব, তো দোকানের যেহেতু তুই সহ মালিক, তুই কিছু স্টাম্পে সিগনেচার করে দোকানটা আমি সেল করে দিব। তখন আমি বলতেছি যে আমি কিসের স্টাম্পে সিগনেচার করব? তখন আমি দেখলাম যে উনি অনেকগুলো, আমি তো আসলে ছোটো মানুষ না, এসএসসি পাস করেছি, আমি অনেক কিছু বুঝি। উনি অনেকগুলো কাগজপত্র নিয়ে আসলো, অনেকগুলো দলিল, স্টাম্প হচ্ছে হলফনামা সহ। তখন আমি দেখতে পেলাম যে এগুলো হচ্ছে জমির কাগজপত্র, মানে জমির খতিয়ান, রেজিস্ট্রি, এইগুলা। তখন আমি বুঝতে পারতেছিলাম না যেগুলো কী হচ্ছে। তখন আমি চিন্তা ভাবনা করে, আমার একটা বান্ধবী ছিল রত্না, আমি রত্নাকে বলি, তখন রত্না আমাকে বলে ভুলেও তুই সিগনেচার করিস না, কারণ তারা তোর কাছ থেকে সয় সম্পত্তিগুলো নিয়ে যেতে চায়। তখন আমি একদিন আমার হচ্ছে মামাকে ফোন দিয়ে বলি যে মামা এই ঘটনা, তারা আমার উপরে নির্যাতন করতেছে, আমার কাছ থেকে সিগনেচার নিতে চাচ্ছে, জায়গাগুলো নিতে চাচ্ছে। তখন আমি মামাকে খুব কান্নাকাটি করি, কিন্তু আমার মামা বলে দেখ তোর মামানির অবস্থা খুবই খারাপ, এমনি হচ্ছে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক টেনশনে আছি, তোর মামানি এমনি আমার সন্তানদের উপর অনেক নাখোঁজ, আমার উপরেও অনেক বেশি অত্যাচার করে, মা এরই মাঝে আমি তোর জন্য কিছুই করতে পারবো না, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি বললাম মামা তুমি এগুলো কী বলতেছো, তুমি যদি বলো তাহলে আমি তোমার বাড়িতে চলে আসবো। তখন মামা বলতেছে না রে মা, না এইটা তুই ভুলেও করিস না, তুই যদি আমার বাড়িতে আসিস তাহলে আমাকেই তোর মামানি হচ্ছে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিবে।
এভাবে বেশ কয়েকদিন গেল। বেশ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে কাকি আম্মার নতুন একটা সুর উঠলো। নতুন একটা সুর বলতে কাকি আম্মা বলতেছে যে আমার যে ভাইয়া মানে নীল ভাইয়ের সাথে উনি আমাকে বিয়ে দেবে। উনি এই ব্যাপার নিয়ে অনেক মানুষের সাথে ফোনে কথা বলে আমি শুনতেছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না। আমাকে একটাবারের জন্য জিজ্ঞেস করা হয় না যে তোকে নীলের সাথে বিয়ে দিব বা কিছু একটা, আমাকে কিছুই বলে না। মাঝে মাঝে নীল ভাইয়াকে আমি তো জানি নীল ভাইয়া যথেষ্ট রকমের বাজে একটা ছেলে। ওর বাজে নিশা, সবসময় রাস্তাঘাটে পড়ে থাকে, কখনো বাসায় আসে না। এরকম একটা মানুষকে আমি কেন বিয়ে করব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নীলকে সবসময় আমার বড় ভাইয়ের মতো দেখে আসছি। আমি কোনোদিনও পারবো না ওনার সাথে আমার বিয়ে হোক, এইটা আমি জীবনে কখনোই মেনে নিতে পারবো না। তখন আমি তখন আমার কাকাকে একদিন কান্নাকাটি করে খুব বলি যে কাকা দেখো, আমি তোমাকে আমার বাবার মতো জানি, তুমি তো আমার বাবা। আমার বাবা তো মরার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছিলো। আর মনে আছে কাকা, বাবা সেদিন কি বলেছিল? বাবা সেদিন বলেছিল যে আমার মেয়েটাকে তুই দেখে রাখিস। তখন তুমি আমার বাবার কাছে, মৃত বাবার কাছে তুমি কথা দিয়েছিলা যে আমি যা যা বলি তুমি আমার সব কথাই শুনবা, আমি যেটা যেটা করি তুমি আমাকে সেটাই করতে দিবা। কাকা তুমি আমাকে পড়াশোনা করতে দাও না সেটা ঠিক আছে, কিন্তু নীল ভাইকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, আমি অ্যাটলিস্ট তাকে বিয়ে করতে পারবো না। তখন উনি আমাকে কিছু বলে না, বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোর কাকিমার সাথে কথা বলি। কিন্তু কথাবার্তা কী বলে আমি কিছু জানি না, তাদের সিদ্ধান্ত কোনোভাবেই চেঞ্জ হয় না। আমি যখন নারাজ হয়ে যাই যে না আমি আমার নীলকে বিয়ে করতে পারবো না, কারণ উনি আমার ভাইয়ের মতো, আমার পক্ষে আসলে ওনাকে বিয়ে করা কোনো দিনও সম্ভব না। আমি যখন রিকোয়েস্ট করি তখন আমি ওদের মাঝে একটা চেঞ্জ দেখতে পাই। একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, রাত আনুমানিক প্রায় 12টার মতো বাজে। তখন নীল ভাই আমার ঘরের দরজা নক করতেছে অনেক জোরে জোরে, নাম ধরে ডাকতেছে যে সোহা দরজা খোল, দরজা খোল। যখন আমি দরজা খুললাম তখন উনি খাটের মধ্যে আইসা কোনো কথা নাই বার্তা নাই, মানে একেবারে মাতাল অবস্থায় আছে। আইসাই আমার হাত ধরে টানাটানি করতেছে। তখন আমি বলতেছি যে ভাইয়া তুমি আমার হাত ধরে কেন টানাটানি করতেছো? পরে আমাকে বলতেছে তুই আমার ভাইয়া বলতেছিস কেন? আমি বলি ভাইয়া বলবো না তো তোমাকে কি বলবো? পরে বলতেছে আমি তো তোর ভাই না, আমি তো একটু কয়েকদিন পরে তোর হাই হব। হাই মানে আমাদের গ্রামের বাসায় যেটাকে জামাই বলে, তো আমি তোর ভাই না, আমি তোর হাই। তখন আমি বলি যে ভাইয়া তুমি আমার ভাই, তুমি এগুলো কী বলতেছ? তখন সে কোনো কিছু না বলে আমার গায়ের উপরে ছাপাইয়ে পড়ে। যখন আমার গায়ের উপরে ছাপাইয়ে পড়ে তখন আমি অনেক চিল্লাচিল্লি করি। আপনারা বিশ্বাস করবেন না, ঘরের দরজাটা কিন্তু লাগানো ছিল না, ঘরের দরজাটা একটু ফাঁকা ছিল। আমার কাকা কাকি কিন্তু পাশের রুমে ছিল। আমার চিৎকারের শব্দ কিন্তু সবাই শুনতে পাইছে, কিন্তু কেউ কাকা কাকি একটাবারও ঘর থেকে বের হয় না। পাশের বাড়ি থেকে আরেকটা মহিলা যখন এসে আমার কাকিকে বলতেছে, আমি শুনতেছি যে বলতেছে যে কি হয়েছে। তখন আমার কাকি বলতেছে কিছু না, মেয়েটার পেট ব্যথা করতেছে। এইটা বইলা কাকি এসে দরজাটা টান দিয়ে, মানে এটা একটা বিল্ডিং রুম ছিল, দরজাটা টান দিয়ে লাগায় দেয়। তখন আমার ওই নীল ভাইয়ার যা করতে মন চায় উনি আমার সাথে তা করে। নীল ভাইয়া যা করতে মন চায় তাই করে, তারপর উনি চলে যায়। উনি চলে যাওয়ার পরে আমার খাটের মধ্যে রক্ত পড়ে থাকে। আমার তখন এত কষ্ট হচ্ছিল যে আমি খাট থেকে উইঠা যে আমি ওয়াশরুমে ছাব আমি সেটাই পারতেছি না। আমার পুরো কোমর থেকে শুরু করে সারা শরীর বিষের মতো হয়ে আছে। আমি আমার শরীরের কোনো অংশে হাত দিতে পারতেছি না। আমার শরীরের অনেক অংশ অনেক কামড় দিয়েছে, যেগুলো রক্ত জমাট বেঁধে গেছে। আমি তখন কান্না করে আমার কাকাকে বলতেছি, কাকা তুমি কি এই কথা দিয়েছিলে আমার বাবাকে কি তুমি এই কথা দিয়েছিলে কাকা? তুমি না বলছিলে আমি তোমার মেয়ে? ও কাকিমা তুমি না বলছিলে যে আমি তোমার মেয়ে? এই কি তোমাদের মেয়ের অবস্থা? তোমরা কেমনে পারলে আমার সাথে এগুলো করতে? আমি অনেক কষ্ট করে বাথরুমে যাই। বাথরুমে গিয়ে আমি গোসল করি আর প্রচণ্ড রকম চিৎকার করে আল্লাহকে ডাকিয়েছি, আল্লাহ তুমি আমাকে কেন এরকম অসহায় বানালা? কেন তুমি আমার বাবা মাকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিলা? কেন তুমি আমাকে এত বড় বিপদে ফেলে দিলা? আল্লাহ আমি তো একটা মেয়ে মানুষ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি কার কাছে গেলে একটু শান্তি পাবো? আল্লাহ আমি তোমার কাছে আখেরি ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে যাও। এই নরকের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না, আল্লাহ প্লিজ তুমি আমার জানটা নিয়ে যাও। এটা বলে আমি প্রচণ্ড রকম কান্না করি। যাই হোক, তারপর আমি খাটে এসে আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন হয় আমি দেখতেছি যে তাদের মতিগতি খুব খারাপ। তারা আমাকে তারা মেরে ফেলতে এক বিন্দু দ্বিধা করবে না, কারণ আমাকে যদি তারা মেরে ফেলে তাহলে আমার সয় সম্পত্তিগুলো তারা পেয়ে যাবে। আমার আত্মীয় স্বজন আর কেউ নাই যে আমি কারো বাসায় যাব। সেদিন এর পরের দিন দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর আমি চিন্তা করতে থাকি যে হয়তো আজকে রাতও আমার উপরে এই ধরনের গজব আসতে পারে। সন্ধ্যার সাথে সাথে আমি কাকাকে বলতেছি, কাকা আমি একটু, পাশের বাসা শিউলিদের বাসা, আমি বলতেছি কাকা আমি একটু শিউলিদের বাসায় যাব। পরে কাকা বলতেছে কেন শিউলিদের বাসায় যাবি? আমি বললাম আমি একটু যাবো, আমার কাজ আছে। তো বলে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস। আমি সন্ধ্যার সময় শিউলিদের বাসায় যাই। বাসায় গিয়ে শিউলিকে বলি, শিউলি আমাকে 1000 টাকা দিবি? তো
তো বলতেছে যে 1,000 টাকা দিয়ে তুই কী করবি। আমি বললাম আমাকে 1,000 টাকা দিই না, আমি তোকে দিয়ে দিব পরে। তখন শিউলি আমাকে 1,000 টাকা দেয়। ওর কাছ থেকে 1,000 টাকা নিয়ে আমি আমাদের বাজারে আসি। আমাদের বাজার থেকে একটা সিএনজি নিয়ে আমি সরাসরি খুলনা শহরে আসি। খুলনা শহরে, মেন শহরে আসার পর আমি তখন, আমার কাছে আসলে খুব বেশি টাকা ছিল না। প্রায় 1,000 টাকা থেকে আমি প্রায় 30-35 টাকার মতো সিএনজি ভাড়া দিয়ে দিয়েছি। বাকি টাকা যেটা ছিল সেটা দিয়ে আমি খুলনা রেল স্টেশনে যাই। রেল স্টেশনে গিয়ে আমি একটা রেলে উঠে যাই। আমি জানিও না যে রেলটা কোথায় যাবে। মানুষকে জিজ্ঞেস করেছি এই রেল কোথায় যাবে, তখন সবাই আমার দিকে তাকিয়ে বলতেছে তুমি কি পাগল নাকি, রেলে উঠছো, তুমি জানো না এই রেল কোথায় যাবে? তো সবাই বলতেছে যে এই রেল ঢাকাতে যাবে। আমি তখন বলতেছি যে যাই হোক, রেল যেখানে যাবে আমি সেখানেই চলে যাব, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমি জানি যে পৃথিবীতে যার কেউ নেই তার তো আল্লাহ আছে। আমি জানি যে আল্লাহ বান্দার সব দরজা বন্ধ করে দেয় না, একটা না একটা দরজা আল্লাহ ঠিকই খোলা রাখে, যে দরজা দিয়ে বান্দা বের হতে পারে, যে দরজা দিয়ে বান্দা বিপদ থেকে বের হয়। আমি তখন কান্না করতে করতে হচ্ছে ট্রেনের একটা ভুগে, আমার কোনো সিট নাই, আমি জাস্ট হচ্ছে দরজার সামনে বসে বসে কান্না করতে থাকি। ট্রেনটা যখন পদ্মার উপরে উঠলো তখন শুধু পানি আর পানি দেখা যায়। হঠাৎ করে পিছন থেকে একটা লোক এসে আমার ঘাড়ে হাত দিল। তখন আমি টাকায় দেখতেছি যে টিটি আমাকে বলতেছে টিকিট দাও। আমি বললাম কাকু আমার কাছে তো টিকিট নাই। পরে বলতেছে টিকিট নাই মা, তুমি কোথায় যাবা? আমি বললাম আমি তো ঢাকায় যাবো আমার আত্মীয়র বাসায়। পরে বলতেছে টিকিট কাটো নাই? আমি বলছি না টিকিট কাটি নাই, আমার কাছে টাকা নাই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো। তখন উনি আমাকে ওনার সাথে নিয়ে যায়, নিয়ে আমাকে একটা সিট দেয়, আমাকে বলে তুমি এখানে বসো। তা আমি ওখানে বসার পরে খুব ভালো ছিল, কিছু না বলে উনি পকেট থেকে আমাকে 100 টাকা বের করে দেয়, দিয়া বলে যে এটা টাকাটা তুমি রাখো। আমি জানি না যেখানে টিটিরা হচ্ছে মানুষের কাছে টিকিট না থাকলে পুলিশের কাছে ধরায়া দেয়, সেখানে একজন টিটি তার পকেট থেকে 100 টাকা বের করে আমার হাতে দিল। আমি কিন্তু ছোট মানুষ না, আমি সব কিছুই বুঝি। তখন আমি ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে বসে বসে কাঁদতেছে। আমার কান্না কোনো শব্দ নাই, শুধু চোখের পানিগুলো টলমল করে পড়তেছে, আর আশেপাশের মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে ট্রেনটা গিয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে যায়। যখন কমলাপুর রেল স্টেশনে যায় আমি ওখানে রেল স্টেশনে নামার পরে আমি দেখতেছি যে যার মতো সবাই তাদের বাসায় চলে যায়, কিন্তু আমার তো কোনো বাসা নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো আত্মীয় নাই, স্বজন নাই, আমি কাদের বাসায় যাব? রাত তখন প্রায় আনুমানিক 11টার মতো বাজে। তখন আমি চিন্তা করতেছি আমার এত খিদা লাগছে আমি বলে বুঝাইতে পারবো না। আমি একটা দোকানে গেলাম, একটা দোকানে গিয়ে একটা দোকানদারকে আমি দোকানের কাছ থেকে 2টো কলা আর হচ্ছে একটা রুটি কিনলাম। 2টো কলা রুটি কিনে একটা পানি কিনে আমি ওখানে খাইলাম। খাওয়ার পর আমি চিন্তা করতেছি যে আমি কোথায় যাব। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ তাদের ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে, আমি ব্যাগ নিয়ে বের হইতে পারতেছি না। কারণ আমার কাছে কোনো টিকিট নাই। আমি দেখতেছি গেটের ভিতরে হচ্ছে গেটের মধ্যে পুলিশরা দাঁড়ায় টিকিট চেক করতেছে, কিন্তু আমার কাছে তো কোনো টিকিট নাই, আমি টিকিট দেবো কোত্থেকে? আমি ভয় পাই, আমি জানি যে টিকিট দিতে না পারলে হয়তো জেল হয়ে যাবে, আমাকে কোথাও নিয়ে যাবে। তারপর হঠাৎ করে আমার মাথার মধ্যে আসছে, আমি অনেক সিনেমাতে দেখেছি, অনেক নাটকে দেখেছি মানুষ নাকি রেল স্টেশনে থাকতে পারে। আমি দেখতেছি অনেক মানুষ রেল স্টেশনে শুয়ে আছে। আমি তাদের মাঝে চিন্তা করলাম যে আমিও রেল স্টেশনে শুয়ে থাকবো, যা হবার সকালে হবে। আমি চিন্তা করতেছিলাম যে সকালে হয়তো আমি কোনো একটা গার্মেন্টসের সামনে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করব। এটার জন্য আমি রেল স্টেশনের ওখানে হচ্ছে শুয়ে আছি। তো যাই হোক, সেদিন রাতটা আমি মোটামুটি কাটানোর পরে সকাল যখন হলো, সকাল হওয়ার পর আমি হাত মুখ ধুয়ে আমি বিভিন্ন গার্মেন্টসের সামনে যাচ্ছি। সামনে গিয়ে এখানে যতগুলো গার্মেন্টস ছিল আশেপাশে, আমি তো আসলে চিনি না, মানুষের কাছে জিজ্ঞেস করি যে গার্মেন্টস আছে কোথাও? তখন মানুষ বলে যে এখানে গার্মেন্টস আছে, ওখানে গার্মেন্টস আছে। তো আমি বিভিন্ন গার্মেন্টসের হচ্ছে যাই, বাট যাওয়ার পরে আমার তো কোনো রেফারেন্স নাই, কাজের কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য সবাই বলে যে ফোন নাম্বার দিয়ে যাও, পরে ফোন করব। কিন্তু আমার কাছে তো কোনো মোবাইল নেই যে আমি ফোন করব। এরকম করে 2-3টা গার্মেন্টসে যাই, বাট আমার চাকরি হয় না। চাকরি না হতো আমি চিন্তা করতেছি যে আমি কোথায় যাব। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পরে আমি চিন্তা করতেছি যে রেল স্টেশন ছাড়া অন্য কোনো জায়গা আমার জন্য সেফ না, কারণ রেল স্টেশনে আমি দেখেছি যে রাতের বেলা অনেক পুলিশরা আনাগোনা আছে, তো সেখানে হয়তো আমার জন্য নিরাপদ। যার জন্য আমি হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসি। আমি সারাদিন তেমন কিছুই খাই নাই এবং আমার গায়ের কাপড়গুলো অনেকটা ময়লা হয়ে গেছে। সেদিন রাস্তার মাঝে বৃষ্টি ছিল, যার জন্য আমার জামাটাও প্রায় ভিজে গেছে। আমি একটা মেয়ে মানুষ, আমার শরীরের প্রায় অনেক অঙ্গই দেখা যাচ্ছে ভিজে। যখন আমি রেল স্টেশনে আসি তখন আমি দেখতেছি যে কিছু মানুষ আমার দিকে একটু খারাপভাবে তাকাচ্ছে, আমার কোমরের দিকে, আমার বুকের দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, কারণ বৃষ্টির পানিতে আমার জামাটা প্রায় ভিজে গেছে।
তখন আমি বসে বসে চিন্তা করতেছি আমি এখন কোথায় যাব। আমি কালকে যেখানে ঘুমিয়েছিলাম ওই জায়গাটাও আর এখন নাই। ওই জায়গার ভিতর অনেকগুলো বক্স রেখে দিয়েছে, যার জন্য ঘুমানোর জন্য কোনো জায়গা আমি পাচ্ছি না। আমার পুরো শরীরের কাপড়গুলো ভিজা, আশেপাশের মানুষগুলো কেমন নোংরা নজরে আমার দিকে তাকাচ্ছে। তারপর সবশেষ হচ্ছে আমি একটা জায়গা পেলাম, সেটা হচ্ছে রেল স্টেশনের ভিতরেই, কিন্তু ওখান থেকে একটুখানি দূরে, মানে রেল স্টেশনের এরিয়ার মাঝে একটু দূরে। তো আমি ওখানে রাতের বেলায় ঘুমাইলাম। আমি ওখানে ঘুমিয়ে আছি, আমার টাইমটা ঠিক মনে নাই। হঠাৎ করে চারদিক থেকে শুনতেছি কেমন জানি মানে এলোপাতারি কেমন চিৎকারের শব্দ, মানে এরকম হাওয়া করে কে জানি কান্নাকাটি করতেছে। তা আমি কি করলাম, আমার তো আসলে আমি ওইখানে আমার কোনো কিছু ছিল না, আমার ভিজা ওড়নাটাকে আমি চিপে একটু শুকিয়ে সেটাকে মুখে দিয়ে শুয়ে আছি। তখন আমি যখন আমার চোখটা মেললাম, আমি দেখতেছি যে অনেকগুলো লোক হচ্ছে আইসা এসে টাকা খুঁজতেছে, ওখানে প্রায় 5-6 জনের মতো। তো দেখতে দেখতে আমার কাছে চলে আসছে, আমার কাছে আইসা আমার ওড়নাটা টান দিছে, টান দিয়ে আমার দিকে তাকিয়ে বলতেছে, আরে দেখ দেখ ওখানে একটা পরী শুয়ে আছে। আমার বলতেছে, তুই কি মানুষ না পরী? আমি তখন বলতেছি যে ভাইয়া এগুলো কী বলতেছেন? পরে বলতেছে যে টাকা দে টাকা দে। আমি বলতেছি আমার কাছে তো ভাইয়া কোনো টাকা নাই। পরে বলতেছে, টাকা না থাকলে কী হয়েছে, তুই তো আছিস, তুই হচ্ছিস টাকার বস্তা, তোরে পাইলেই হবে। এটা বলি লোকগুলো আমাকে নিয়ে টানাটানি করতে শুরু করে। আমি তখন হাউমাউ করে চিল্লাচিল্লি করতে থাকি। আশেপাশে অনেকগুলো মানুষ শুয়ে আছে যারা আমার মতো, কিন্তু কোনো পুরুষ বা কোনো মহিলা একটাবার আমার দিকে ফিরে তাকাইতেছে না। যে যার মতো আমার চিৎকারের শব্দ শুনে সবাই যার মতো চুপচাপ শুয়ে আছে। তখন এই সুরগুলো কী করলো, আমাকে টানাটানি করতে করতে একটা পড়ছে আমাকে প্রায় রেল স্টেশনের প্রায় বাইরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। তখন আমি এত জোরে চিল্লাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পাই যে কয়েকজন লোক দৌড়ে আসতেছে, আর বাঁশি, পুলিশের কাছে যেরকম বাঁশি দেখে এরকম বাঁশি উশাল দিতেছে। তখন কি করে লোকগুলো আমাকে পালাইয়া দৌড়ে চলে যাওয়ার পর আমি দেখেছি যে 3 জন পুলিশ আসছে। তো ওরা রেলওয়ে পুলিশ আইসা আমাকে বলতেছে যে কিরে হারামজাদি, এইখানে কি করতেছিস? আকাম করতে হয় যা দূরে গিয়া কর, রেলের এরিয়ার ভিতরে গিয়া কর। তখন আমি ওনাদের দিকে তাকে কান্না করে বলতেছিলাম যে ভাইয়া আপনারা আমাকে যেটা মনে করতেছেন আমি আসলে সেটা না, আমি খারাপ কোনো মেয়ে না ভাইয়া, আমি একটা বিপদে পড়ে ঢাকাতে আসছি, আপনারা প্লিজ আমার চরিত্রে কোনো কালি লাগাবেন না। আমি কোনো খারাপ কাজ করতে এখানে আসি নাই, আমি এখানে থাকতেছিলাম, আমার থাকার কোনো জায়গা নাই, আমার কোনো আত্মীয় স্বজন না, আমি এখানে শুয়েছিলাম, যার জন্য এই শুয়োরগুলো এসে আমাকে ধরে নিয়ে যেতে চাইছিল। তখন ওখান থেকে হয়তো কিছুটা আমার প্রতি তাদের মায়া লাগার পরে বলতেছে, ওখানকার একটা লোক বলতেছে যে তুমি কোথায় যাবা, তুমি জানো না? তুমি কি জানো না যে রেল স্টেশনে রাতের বেলায় থাকাটা নিরাপদ না? আমি বলি আমি তো জানি, কিন্তু আমি কি করব, আমার তো কোনো জায়গা ছিল না ভাইয়া। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সাথে আসো। তখন তার কি করে আমাকে নিয়ে যায়, আমাকে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পরে ওনাদের সম্ভবত ওনাদের অফিসার্স হবে, উনিও রেলওয়ের পুলিশ, ওইখানে আমাকে নিয়ে যাও ওনার কাছে বলে যে মেয়েটাকে এরকম কিছু দুষ্কৃতিকারী নিয়ে যেতে চাচ্ছিলো, আমরা ওখান থেকে ধরে আনছি। তো ওনার সাথে কথা বলেন, মেয়েটার কথাবার্তা শুনে আমার কাছে সত্য মনে হলো। তখন ওই পুলিশ স্টেশনের ওই পুলিশটা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোত্থেকে আসছো। পর আমি বলতেছি যে ভাই আমি এভাবে বললাম যে আমি খুলনা থেকে আসছি। তো আমাকে বলে যে খুলনা থেকে আসছো, এখানে তুমি রেল স্টেশনে কেন, তোমার কেউ নাই? আমি বললাম যে না ভাইয়া, ঢাকা শহর আমার কোনো আত্মীয় স্বজন নাই। তো বলে যে ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তুমি ইয়াং একটা মেয়ে খুলনা থেকে চলে আসছো, কোন ভরসায় কোন বিশ্বাসে আসছো? আমি বলে ভাইয়া আল্লাহর বিশ্বাসে আসছি, আমি বিশ্বাস করেছি পৃথিবীতে যার কেউ নাই তার আল্লাহ আছে। তখনই লোকটা আমার দিকে তাকায় থাকে। আমি দেখতে পারি যে আমার কথাগুলো শুনতে শুনতে উনি কখন কান্না করে উনি নিজে জানে না। উনি পকেট থেকে টিস্যু বের করে ওনার চোখগুলো মুছে আমার বলতেছে যে ঠিক আছে আপনি এখানে বসেন, কোথাও যাবেন না, এখানেই থাকেন। তো অনেকক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পরে উনি আবারও আসে আমাকে বলে যে আপনি কিছু খাইছেন? আমি বলে হ্যাঁ খেয়েছিলাম। পরে বলে কখন খাইছেন? আমি বললাম 2 দিন আগে। পরে বলি 2 দিন আগে খেয়েছেন, 2 দিন কিছু খান নাই? আমি বলি খেয়েছি ভন আর রুটি। তখন লোকটা টিফিন বক্সটা নিয়ে বলতেছে যে আমাকে আমার পরিবার থেকে দেওয়া হয়েছিল এই খাবারগুলো, আপনি এই খাবারগুলো খান, এখানে ভাত মাছ ডাল সবজি রাখা আছে। উনি আমাকে যখন টিফিন বক্সের মুখটা খুললো, ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না, তখন আমি ওনার কাছ থেকে খামচে দিয়ে আমি খাবারগুলো নিলাম। খাবারগুলো আমি প্রায় 2 মিনিটে 1 বক্স ভাত তরকারি আমি যে কখন খেয়ে ফেলছি, আমি জাস্ট ভাত চাবাই নাই, আমি শুধু গিলে খাইছি। আমি সবগুলো ভাত তরকারি খেয়ে ফেলছি। লোকটা আমার থেকে অপলক দৃষ্টিতে তাকে আছে, তার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে।
আমি বলতেছি যে ভাই আপনি কিছু মনে করবেন না, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তো এই জন্য খাইছি। তখন আমাকে বলতেছে যে খাইছেন, কোনো সমস্যা নেই, আপনার খাওয়া শেষ হয়েছে, আপনি এখানে শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকেন, আমি একটা ব্যবস্থা করব। তো আমি শুয়ে আছি, শুয়ে থাকার পরে উনি হচ্ছে চলে গেল। আমি ওখানে ঘুমিয়ে পড়ছিলাম। সকালবেলা উনি আসছে, আইসা আমাকে ঘুম থেকে ডাকলো, মানে আমাকে ঘুম থেকে উঠানোর পরে আমাকে বলতেছে যে আচ্ছা এখন তো সকাল হয়ে গেছে, আপনি কোথায় যাবেন সিদ্ধান্ত করছেন? আমার তো ডিউটি শেষ, আমি তো বাসায় যাব। পরে আমি বলতেছি ভাই আমি কোথায় যাবো আমি তো জানি না, কালকে সারাদিন আমি ঘুরেছিলাম একটা কাজের জন্য, একটা আমি গার্মেন্টসে ঘুরেছিলাম, বাট আমি কোথাও কাজ পাই নাই। পরে উনি আমাকে বলতেছে যে আপনার মতো মেয়ে কি গার্মেন্টসে চাকরি করতে পারবে? আমি বললাম কেন পারবে না ভাইয়া? পরে বলতেছে আপনাকে হচ্ছে এজিএম, ফিজিএম, তারপরে হচ্ছে মানে হল ইনচার্জ থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই আপনার দিকে খারাপ নজর দিবে, আপনি তো জানেন না যে আপনি কতটা সুন্দর। তখন আমি বলতেছি যে ভাইয়া আমি এখন কি করব, কোথায় যাব আপনি বলে দেন। পরে বলতেছে আপনি আমার সাথে চলেন, আমার আব্বা আম্মা আছে। তখন আমি ওনার কথাটা শুনি, আমার কাছে আমি জানি হয়তো উনিও খারাপও হতে পারে, কিন্তু আমি কি করব, আমার তো আসলে করার কিছুই নাই, কারণ আমি জানি এভাবে গার্মেন্টসে ঘুরলে আমাকে কেউ চাকরি দিবে না। তখন আমি কান্না করে ওনাকে বলতেছি যে ভাই আপনার বাসায় কি সত্যি আপনার আব্বা আম্মা আছে? তখন আমার মাথায় উনি হাত দিয়ে বলতেছে আমার বাসায় আমার আব্বা আম্মা আছে, আপনি চলেন। তো উনি আমাকে ওখান থেকে বের করে হচ্ছে আমাকে রিক্সাতে উঠায়। রিক্সা করে, ওনার বাসা খুব দূরে ছিল না, রেল স্টেশনের প্রায় কাছেই ছিল, তো আমাকে বাসায় নিয়ে যায়। আমি বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ ওনার বাসায় দুজন বয়স্ক মানুষ, তো ওনাকে বলতেছে যে এটা আমার আব্বা, এটা আমার আম্মা। যখন আমি ওনাদেরকে সালাম দিই তখন উনি বলতেছে যে মা এটা আমাদের বাসায় থাকবে, মেয়েটাকে বাসায় নিয়ে যাও। তো ওনার আম্মা একদম যেন আমার খুব পরিচিত, আমাকে বলে যে মা ভালো আছো, আসো ভিতরে আসো। আমাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাকে কাজ করতে দেয়, মানে আমাকে বলে যে তুমি বসো, আমি বসি। বসার পর আমাকে বলতেছে ওনার ছেলে তখন হচ্ছে গোসল করতে চলে যায়, কারণ সে নাইট ডিউটি করছে। তো গোসল করতে আমি বলি যে উনি মানে ওই মহিলাটার আমি মানে রুমে গেলাম। রুমে যাওয়ার পর উনি শুয়ে আছে, তখন আমি ওনার পাগুলো এরকম টিপে দিচ্ছি। পরে আমি বলতেছি যে মা রাতের বেলা, আমি মা করেই সম্বোধন করলাম যে আপনারা দুপুরবেলা কী খাবেন, রান্না করবেন না? পরে বলতেছে হ্যাঁ করবো, চলো। তো উনি আমার সাথে গেল, কিচেনে গেল, উনি রান্না করতেছে, আমি ওনাকে হেল্প করতেছি, এটা সেটা আগে দিচ্ছি। তো এটা দিদি, উনি আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো, আর আমার ছেলের সাথে তোমার কীভাবে সম্পর্ক। তখন আমি ওনার রান্নার ফাঁকে ওনাকে একটু করে সব কিছু বলার পরে উনি চুলাটা বন্ধ করে দেয়। চুলাটা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকায় বলতেছে কি বলো মা? আমি বললাম হ্যাঁ এটাই সত্য। তখন উনি আমাকে জড়ায় ধরে অনেক কান্না করে বলে মা তুমি যাও, তুমি গোসল করো। তখন উনি আমাকে বাথরুমে নিয়ে আছে, আমাকে গোসল করায়। গোসল করে যখন আমি বের হই, আমার কাছে তখন মানে কাপড় চোপড়গুলোই পরে আসি। তখন উনি ওনার স্বামীকে ঘুম থেকে উঠায় ওনার স্বামী উনি আমাকে নিয়ে মার্কেটে যায়, আমাকে অনেক কাপড় চোপড় কিনে দেয়। অনেক কাপড় চোপড় কিনে প্রায় 2টার মতো বাজে আমি বাসায় আসি। বাসা আসার পর ওনার ছেলে তখনও ঘুম থেকে উঠে নাই, প্রায় 3টার দিকে উনি ঘুম থেকে উঠছে। তখন আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি। উনি 3টার দিকে ঘুম থেকে উঠে বলতেছে ভাই এত সুন্দর ড্রেস আপনি কই পাইছেন, আপনারা কাপড় চোপড় কিছু আনেন নাই? আমি বলি যে আপনার আব্বা আম্মা কিনে দিছে। পরে বলতেছে আমার আব্বা আম্মা? তখন উনি ওনার আব্বা আম্মাকে ডাক দিয়ে বলো যে ওনাকে কাপড় চোপড় কে কিনে দিছে। তখন আমার মা বলতেছে বাবারে তুই এমন একটা মেয়েকে বাসায় নিয়ে আসছিস, তার কথা তুই আমাকে বলবি না? তো উনি বলতেছে যে মা আসলে আমি বলতে চাইছিলাম কিন্তু খুবই টায়ার্ড ছিলাম, যার জন্য তোমাকে বলতে পারি নাই। তখন বলে মেয়ে তো মেয়ে না, যেন মেয়েটা আল্লাহর ফেরেস্তা আমার ঘরে পাঠাইছে বাবা। এটা বলার পরে কি করে ওরা হচ্ছে আমাকে মানে প্রচুর পরিমাণ ভালোবাসে, আমি আসলে এটা বলি বোঝাইতে পারবো না। আমি ওনাদের বাসায় প্রায় 1 সপ্তাহের মতো থাকি। সেই পুলিশ কর্মকর্তা আমাকে এত ভালোবাসে, বাইরে গেলে আমার জন্য বিরিয়ানি, তারপরে এটা সেটা চকলেট, তা বিভিন্ন জিনিস আমার জন্য নিয়ে আসে। আমার মনের অজান্তে আমার জীবনে সুখ আসতে শুরু করে। একদিন হচ্ছে উনি সন্ধ্যার সময় হচ্ছে অফিসে যাওয়ার আগে উনি বাইরে গেছে, বাইরে থেকে আইসা আমাকে বলতেছে যে এই একটা মোবাইল ফোন দিলে, যে মোবাইল ফোনটা আপনার। আমি বলতেছি আমি মোবাইল ফোন দিয়ে কী করবো? পরে বলতেছে এটা আপনি রাখেন। আমি বলি মোবাইল ফোন তো আমি ওভাবে কখনো ব্যবহার করি না। পরে বলতেছে কি বলেন, এই মোবাইল ফোনে ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে মেসেঞ্জার আছে, আপনি বাসায় বসে থাকেন, আমাদের বাসায় তো ওয়াইফাই আছে। তখন উনি মোবাইলটা বের করে ইনস্টল করে সিম দেয়, একটা সিমও কিন্তু উনি কিনে আনে। তখন সিমটা ঢুকে ওনাদের বাসায় যে ওয়াইফাই ছিল ওয়াইফাই কানেক্ট করে দেয়, আমাকে ইউটিউবে দেয়, যে বলে আপনি ইউটিউব দেখেন। ইউটিউবে যাওয়ার পর আমি ইউটিউব দেখি। তো যথারীতি আমি তখন আমি প্রায় 11টার দিকে ঘুমাইতে যাই। রাত প্রায় 12টার দিকে এই নাম্বারে একটা কল আসে, কিন্তু আমি তো এই নাম্বারটা কাউকে দিই না, বা এটা নতুন একটা সিম, কীভাবে কল আসবে? তখন আমি কলটা রিসিভ করে যখন হেলো বলে তখন আমি বুঝে যাই
যে এটা রাজীবের গলা। মানে রাজীব মানে হচ্ছে যিনি আমাকে এখানে এনেছিল, ওই পুলিশ কর্মকর্তা যাদের বাসায় আমি আছি, ওনার নামটা ছিল রাজীব। তো আমি বলতে সালাম দিয়ে বলছে, ভাই আপনি আমাকে এত রাতে কল দিয়েছেন? পরে বলতেছে, ভারে আমি হেলো বলতে আমার কণ্ঠ চিনে গেলেন? আমি বলি, চিনবো না কেন, আপনাদের বাসায় আসি, আপনাদের বাসায় আমাকে থাকতে দিয়েছেন, সো আমি আপনাকে কেন চিনবো না? তো বলতেছে, আচ্ছা আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? তখন প্রায় 15 দিনের মতো হয়ে গেছে ওনাদের বাসায় আমি আসি। তো বলতেছে, আমি বললাম যে হ্যাঁ মানে বলেন। পরে বলতেছে, আমার আব্বা আম্মা আপনাকে এত ভালোবাসে, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমার আব্বা আম্মার কাছ থেকে আমি আপনাকে আলাদা করতে চাই না। তখন আমি বলতেছি, কেন, আমি কি ওনাদের কাছ থেকে আলাদা হব? আমি তো ওনাদের সাথেই আছি। তো বলে যে আলাদা তো একদিন হয়ে যেতে হবে। আমি বলি কেন? তো উনি বলে যে আমি যখন বিয়ে করব তখন কি আর আপনি আমার বাসায় থাকতে পারবেন? আমি বলি কেন পারবো না, আপনার বউ যখন আসবে আমি আপনার বউরও কাজ করে দিব। তো বলে না, বউ কখনো এটা মানবে না, যে এত সুন্দর একটা মেয়ে, কাজের মেয়ে, কোনো বউ এটা মেনে নিবে না। আমি বলি তাহলে আমি কি করব? তখন উনি আমাকে বলতেছে যে আপনি আমাকে বিয়ে করবেন। আমি তখন একটু মানে অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আপনাকে বিয়ে করবো মানে? পরে বলে হ্যাঁ আপনি আমাকে বিয়ে করবেন। আমি তখন বলতেছি না, এটা আসলে কখনোই সম্ভব না, কারণ আমি, আমার এই দুনিয়াতে বাবা মা কেউ নাই, আমি একরকম আপনাদের বাসায় কাজের মেয়ে, আর একটা কাজের মেয়েকে আপনি কেন বিয়ে করবেন? তখন বলতেছে যে এভাবে বলতে হয় না, নিজেকে এত ছোটো করে দেখতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে কথা বলবো, এটা বলে সে ফোনটা কেটে দেয়। অ্যান্ড সকালবেলা যখন সে বাসায় আসে আমি লজ্জায় তার সামনে যাই না। যেহেতু উনি সকালে বাসায় এসে হাত মুখ ধুয়ে আমি ওনার জন্য নাস্তা রেডি করি, ওনার আব্বা আম্মা সবাই বসে থাকে, উনি আসার পরে একসাথে সবাই নাস্তা করে। তো নাস্তা করতেছে, নাস্তা করার একটা পর্যায়ে উনি আমার দিকে তাকায়, বাট আমি লজ্জায় হচ্ছে মানে যা খাবারটা গিলতে পারতেছে, আমার এত লজ্জা লাগতেছে। তো একটা পর্যায়ে আমি ওখান থেকে উঠে হচ্ছে রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পরে ওনার মা পিছন পিছন আমার রুমে যায়। আমার রুমে গিয়ে বলে, কী রে মা তুই খাইলি না? আমি বললাম খাইছি তো। পরে বলে আর খাইলি না? আমি বলে আর খাইতে ইচ্ছে করতেছে না। পরে বলতেছে, কালকে কি তোকে হচ্ছে রাজীব ফোন করে কিছু বলছে? আমি বলি না, আমার কিছু বলে নাই। পরে বলতেছে, মেয়ে কখনো তার মায়ের কাছে মিথ্যে বলে? আমি বলি হ্যাঁ মা বলছিল, এটা বলছে। পরে বলে তুই কি বলিস? আমি বলি মা আসলে আমার তো এই দুনিয়াতে কেউ নাই। তখন আমি ওনার কাছে কান্না করে করে বলি, আসলে আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি এই পৃথিবীতে অনেক অনেক বেশি এতিম। একটা এতিমেরও অন্তত কিছু হইলেও আত্মীয় স্বজন থাকে, বাট আমার তেমন কোনো আত্মীয় স্বজনও নাই। আপনারা আমাকে থাকতে দিচ্ছেন, যদি থাকতে না দিতেন আমার শরীরটাকে ঢাকা শহরের শিয়াল কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতো। তখন উনি আমার মাথাটা ওনার বুকের কাছে নিয়ে বলে, মারে তুই যদি আমাকে মা জেনে থাকিস, তুই যদি আমার সাথে থাকতে চাস, তোর মতো এমন লক্ষ্মী একটা মেয়েকে আমি হারাতে চাই না। আমি চাই তুই আমাকে এখন যেভাবে মা বলিস, আমার মরণ পর্যন্ত তুই আমাকে মা বলে ডাকবি। তুই কি রাজি আছিস? তখন আমি ওনার বুকের মাঝে মুখটা লুকিয়ে আমি বললাম হুম। বলার সাথে সাথে ওনার হাতে একটা আংটি ছিল, ওনার হাতে আংটিটা ঢুকানো ছিল, ওনার আঙুল থেকে আংটিটা বের করে উনি তখন আমার হাতটা নিয়ে আমার হাতে আংটিটা পরায় দেয়। তারপর উনি আমাকে বলেছে, তোমার কাকা কাকিকে ফোন করো, তাদেরকে আসতে বলো। তখন আমি বলেছি না, আমি কাকা কাকিকে কখনোই ফোন করতে পারবো না। আমি যদি রাজীবকে বিয়ে করি তাহলে আপনারা আমাকে আপনাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে কি যেভাবে বিয়ে করতে পারেন ওভাবে বিয়ে করান। আমি কখনো আমার কাকা কাকি বা আমার কাউকে আমি ডাকতে পারবো না। তখন এটাই কাজ। 2 দিন পরে হচ্ছে পারিবারিকভাবে রাজীবের সাথে আমার বিয়ে হয়। আমার বাসর ঘরটা তোর বাসায় হয়। বিয়েতে আমি মিথ্যে বলবো না, আমাকে একেবারে এত পরিমাণ স্বর্ণ অলংকার দেওয়া হয়, মানে এত সুন্দর করে আমাকে সাজানো হয়, আমার পুরো শরীরে সোনার অঙ্গ দিয়ে ভরে দেয়, অলংকার দিয়ে ভরে দেয়, এত সুন্দর করে আমাকে সাজিয়ে দেয়। যাই হোক, আমার বিয়ে শাদী হয়। বিয়ে শাদী হওয়ার প্রায় 15 দিন পরে একদিন রাজীব আমাকে বলতেছে, আচ্ছা তোমাকে একবার তোমার কাকা কাকিকে দেখতে ইচ্ছে করে না? তখন আমি ওর কাছে একটা অশ্রু সজল চোখে বললাম যে আমার কাউকে দেখতে ইচ্ছে করে না, তবে 2টা জিনিস আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তখন বলি 2টা জিনিস মানে কি? আমি বললাম একটা হচ্ছে আমার বাবার কবর, আর একটা হচ্ছে আমার মায়ের কবর। তখন আমি কান্না করতে করতে বলি, রাজীব মানে তুমি কি আমাকে একটু আমার আব্বা আম্মার কবরের কাছে নিয়ে যাবা? তখন বলে কেন নিয়ে যাবো না, কালকে সকালে নিয়ে যাব। কালকে সকালেও যখন বাসা থেকে রেডি হওয়ার পরও আব্বা আম্মা জিজ্ঞেস করতেছে যে তোরা কোথায় যাবে? তখন ও বলতেছিল যে ও হচ্ছে ওর বাড়িতে ওর আব্বা আম্মার কবর দেখতে যাবে। তখন ওর মা বলতেছে, বাড়ি নতুন বউ নিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবে, আমাকে নিবি না? তো উনি হচ্ছে রাজীব বলতেছিল তার বাবা মাকে যে তোমাদেরকে কীভাবে নিয়ে যাব, যারা এখানে শুয়ে আছে তারা তো তোমাদেরকে আপ্যায়ন করতে পারবে না। তো ওনার মা হাইসা বলতেছে, আপ্যায়ন তারা কেন করতে হবে, আমরা তাদেরকে আপ্যায়ন করবো, তুই চল। এটা বলো ওর আব্বা আম্মা যেই পোশাকে ছিল সেই পোশাকে বাসা থেকে আমাদের সাথে বেরিয়ে গেল। তখন আমরা সবাই হচ্ছে
খুলনাতে আসি। খুলনাতে আসার পরে আমি আমার আব্বা আম্মার কবরের কাছে যাই। আব্বা আম্মার কবরের কাছে গিয়ে আমি আব্বা আম্মার কবর জিয়ারত করে আমার সাথে রাজীব দাঁড়ায়, তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে, 4 জন মানুষ একসাথে লাইনে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমরা হাত তুলে আল্লাহর কাছে আব্বা আম্মার মাগফিরাত কামনা করে আব্বা আম্মার জন্য দোয়া করি। তো দোয়া টোয়া করে যখন আমরা চলে আসবো তখন হঠাৎ করে আমি দেখি পিছন থেকে আমার কাকা দৌড়ে আসে। কাকা দৌড়ে আইসা আমার হাত চাইপা ধইরা আমার কাছে কান্না করে দেয়। কান্না করে দিয়ে বলতেছে, মারে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি, আমি তোর কাকির কথা শুনে তোর মনে অনেক কষ্ট দিয়েছি, মারে তুই আমার মাফ করে দে, তুই আমার মা, তুই আমাকে ছেড়ে যাইস না মা, তুই আমার বাড়িতে আয়। তখন আমার শ্বশুর স্বামী জিজ্ঞেস করেছে উনি কে। তখন আমি বললাম যে উনি আমার কাকা, আমার আব্বার ছোট ভাই। তখন আমার শ্বশুর বলতেছে যে না না না, আমার রাগ করা যাবে না, চলো না বাসায় চলো। তখন আর আমার কাকার বাসায় যায়। কাকার বাসায় যাওয়ার পরে কাকিও তখন আমার কাছে এসে আমার হাত পা ধরে ক্ষমা চায়। তো আমি জিজ্ঞেস করি যে কাকি কোথায়, মানে নীল ভাইয়া কোথায়। তখন আমার মনে কোনো অভিযোগ নাই। তো আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। পরে বলতেছে তুমি যখন বাড়ি থেকে চলে গেছিলা তখন নীলও বাড়ি থেকে চলে গেছে। আমি বললাম কোথায় চলে গেছে। তো কাকি বলতেছে তো জানি না গো মা, কোথায় জানি চলে গেছে, অনেক খোঁজ খবর করেছি, এ পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই। তখন আমি আমার স্বামীকে বলতেছিলাম, আমি ওখানে 2 দিন ছিলাম, 2 দিন থাকার পর আমার স্বামীও আছে। তো আমি আমার স্বামীকে বলতেছিলাম যে রাজীব দেখো এখানে তো আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে, এগুলো কি করব। তখন কাকা, মানে আমার কাকা নাই, কাকা কাকি না, আমি, আমার স্বামী, আমার শাশুড়ি। তখন আমার শ্বশুর খুব সুন্দর একটা কথা বলে। আমার শ্বশুর আমাকে বলে তোমার বাড়ির ভিতরে কতটুকু সম্পদ আছে। তখন আমি দেখাই যে আমি দূরে, আমাদের হচ্ছে রাস্তার পাশে, মেইন রোডের পাশে একটা অনেক বড় জমি আছে, মানে 2টা জমি আছে, একটা কাকার আর একটা আমার। তো আমি বলছি যে ওখানে একটা জমি আছে আর বাড়িতে জায়গা সম্পত্তি আছে। তো আমার শ্বশুর তো আমাকে বলতেছিল যে বাড়িতে যে জায়গাটা আছে সে জায়গাটা তুমি তোমার কাকার নামে আর কাকির নামে লিখে দাও, আর রাস্তার পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে তুমি মাটি দিয়ে ভরাট করে একটা এতিমখানা বানাও। আমি আমার শ্বশুরকে বললাম যে এতিমখানা বানাইতে তো অনেক টাকা লাগবে, আমি সেই টাকা কোথায় পাবো। তখন আমার শ্বশুরও কিন্তু হচ্ছে পুলিশে চাকরি করতো। আমার শ্বশুর বলে যে আমার কাছে অনেক টাকা আছে মা, কোনো সমস্যা নাই, পেনশনের টাকা আছে আর আমার জমানো কিছু টাকা আছে, এই টাকাগুলো তোমাকে দিব, তুমি ওখানে একটা এতিমখানা বানাবা। তো তখন আমি কি করি, আমার এর পরের দিন হচ্ছে আমি আমার কাকাকে ডাইকা বলি যে এই ঘটনা। তখন কাকা বলে না না মা, তোর জায়গা সম্পত্তি আমার দরকার নাই মা, আমি তোর আব্বার কাছে কথা দিয়েছি, আমি তোর আব্বাকে অনেকবার স্বপ্ন দেখেছি, আমি অনেক কষ্ট পেয়েছি মা, তুই আমাকে মাফ করে দে, যে জায়গা সম্পত্তি আছে এটা তুই মানুষের কাছে বিক্রি কর, যে টাকা পাবি সেই টাকা দিয়ে তুই এতিমখানা বানা। আমি বলি না কাকা, যে টাকা লাগবে এতিমখানা বানানোর জন্য সে টাকা আমার শ্বশুর আমাকে দিবে, আমাকে বলছে। তো তখন কাকা আমাকে বলে তাহলে তুই কী করবি। আমি বলি এই জায়গাটা আমি আপনার নামে আর কাকির নামে লিখে দিব। তো কাকা আমাকে বলে আচ্ছা ঠিক আছে। তো আমি জায়গাটা তাদের নামে লিখে দিই। লিখে দেওয়ার পরে জায়গার যে দাম আসে প্রায় 20 লাখ টাকার মতো হয়তো দাম হবে, কিন্তু কাকা আমাকে ক্যাশ 10 লাখ টাকা দেয়। তা আমি কাকার কাছ থেকে টাকা নিতে চাই না। আমি বললাম যে আমি টাকা দিয়ে কী করবো কাকা। তখন কাকা আমাকে বলতেছে যে মারে এই টাকা আমি তোকে দিই নাই, তুই যে একটা এতিমখানা বানাবি, একটা এতিমখানায় আমি এই টাকাটা দান করলাম। যখন কাকার কাছ থেকে এতিমখানা টাকাটা নিই, নেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে, তারপর আমার স্বামী ঢাকাতে চলে যায়, তারা আমার জন্য টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমি একা থাইকা প্রায় 3 মাসের মতো আমি নিজে থাইকা ওই জায়গা মাটি ভরাট করে তারপর ওখানে আমি এতিমখানা বানাই আমার আব্বা আম্মার নামে। আপন ভাইয়া, আমার এতিমখানায় এই মুহূর্তে প্রায় 25 জনের মতো স্টুডেন্ট আছে, তারা সবাই ছোট, অনেক ছোট। আমি রোজ সকালবেলা আমি আমার এতিমখানায় যাই, বাচ্চারা কোরআন শরীফ পড়ে, আমি শুনি, আমার এত ভালো লাগে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। হ্যাঁ, আপনাকে একটা কথা বলা হয়নি, আমার একটা ছেলে হয়েছে। আমার ছেলেটা অনেক ছোট, এখনও কথা বলতে পারে না, হাঁটতেও পারে না। বাট আমি যখন আপনার ভিডিওগুলো দেখি তখন দৌড়ে দৌড়ে আপনার ভিডিওগুলোতে হাত দেয়, মনে হয় আপনাকে খুব চিনে, আপনার খুব পরিচিত, এরকম করে মনে হয়। আপন ভাই যখনই ও কান্না করে, আমি যখন আপনার ভিডিওটা অন করি তখন ও কান্না থামায়া দেয়, তখন ও আর কান্না করে না। আমার ছেলেটা মনে হয় আপনাকে চিনে ভাই, আমার কাছে এরকমটা মনে হয়। ভাই আমি আমার এতিমখানার জন্য দোয়া করবেন, এবং এতিমখানার যে টাকা পয়সা লাগে সেটা সম্পূর্ণ আমার শ্বশুর শাশুড়ি জোগায় দেয়। এটা দিয়ে আমার এতিমখানাটা অনেক ভালো চলতেছে, এতিমখানার বাচ্চাগুলো অনেক ভালো আছে। আপনার কাছে রিকোয়েস্ট করব গল্পটা প্রচার করার জন্য, আর গল্পটা যারা শুনবে তারা যেন আমার আব্বা আম্মার জন্য দোয়া করে। আপনি অনেক ভালো থাকবেন আপন ভাই, আপনার জন্য এক পৃথিবী ভালোবাসা। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই গল্পটা ছিল সোহার, নুসরাত জাহান সোহা ছিল যার নাম। উনি হচ্ছে
খুলনার একজন মানুষ। ওনার জীবনের গল্পটা আমি আপনাদেরকে বলেছিলাম গল্পের শুরুতে আমি যখন শুনেছিলাম, মানে লাইক হচ্ছে 1 মিনিটের মতো আমি, মানে 5 মিনিটের মতো আমি জাস্ট চুপ হয়ে গেছি যে আল্লাহ, ওনার এই কথাটা উনি ওনার স্টোরির মধ্যে বলেছিল যে আল্লাহ তাআলা হচ্ছে তাদের একটা বান্দার সব দরজা বন্ধ করে দেয় না, ওনার একটা না একটা দরজা খোলা রাখে, যে দরজা দিয়ে বান্দা বিপদ থেকে উদ্ধার হয়, বিপদ থেকে বের হয়। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে শুধুমাত্র এটা মনে রাখবেন যে কখনো নিরাশ হবেন না। যে মেয়েটা ঢাকা রাস্তাঘাট কিছুই চিনত না, ঢাকা সম্বন্ধে যার কোনো অভিজ্ঞতা নাই, সে একটা জিনিস তার মনে ধারণ করেছে যেটা আমার অন্তর কেড়েছে, যে যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। এই কথাটা বুকে ধারণ করে এই মেয়েটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আল্লাহ তাকে পরিপূর্ণভাবে হেল্প করেছে প্রত্যেকটা জায়গায়। আপনি খেয়াল করে দেখেন, তার কাকি চাইলেও হয়তো তাকে এত ভালো বিয়ে দিতে পারতো না। ওনার যিনি হাজব্যান্ড, উনি হচ্ছে একজন উপরস্থ কর্মকর্তা, রেলওয়ের হচ্ছে পুলিশের একজন উপরস্থ কর্মকর্তা। উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে আমার কথা হয়েছে। যেহেতু আমি ওনাদের পরিচয়টা হাইড করতেছি শুধুমাত্র এই কারণ হচ্ছে এখানে মেয়েটার ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, যেটা আপনারা হয়তো গল্পের মাঝে শুনেছেন, উনি দর্শনের শিকার হয়েছে। তো এই জন্য ওনার নাম বা পরিচয় আমি হাইড রাখতেছি। কিন্তু গল্পটা বলে আমি আপনাদেরকে শুধুমাত্র এটা বোঝাতে চাই যে জীবনে কখনো নিরাশ হয়ে যাবেন, এটা চিন্তা করবেন না যে আপনি শেষ হয়ে গেছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। আল্লাহ যে একটা বান্দাকে কিভাবে হেল্প করতে পারে, কোন রাস্তায় হেল্প করতে পারে, আপনি যেটা চিন্তাও করতে পারবেন না। তাই সবসময় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আর ভরসা রাখবেন, তিনি আপনাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। ডিয়ার ভিউয়ার্স, সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আপন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে আর যে আপন জীবনের গল্পের এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।